দেখতে দেখতে সম্পর্কের 2 মাস অতিবাহিত হলো। ইয়াদ আগের থেকেও বেশি যত্নশীল হয়ে গেল মধুর প্রতি। আর মধু তার থেকেও এক ধাপ ওপরে। ইতিমধ্যে ইয়াদ ওর বাবা মাকে মধুর কথা জানিয়েছে। ওর বাবা মা আপত্তি করেনি, খুব সুন্দরভাবেই মেনে নিয়েছিল। তবে টেস্ট পরীক্ষার প্যারায় এই সপ্তাহে একবারও ইয়াদ দেখা করেনি। পরীক্ষার আগের দিন করার করে বলে দিয়েছিল পরীক্ষায় যেন 90% নাম্বার আসে। আর পরীক্ষা চলাকালীন কোনো রকম দেখা করা চলবে না। মধু অবশ্য বলেছিল একদিন পর পর দেখা করার কথা, কিন্তু তার আবদার ইয়াদের শাসনের কাছে ধোপে টিকল না। মধু 1.10 কলেজ থেকে বের হলো। পরীক্ষা শেষ 1.00টায়। 10 মিনিট বান্ধবীদের পরীক্ষার খবর টবর নিয়েই বেরিয়ে পড়ল কলেজ থেকে। এখন হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতে হবে। কালকেই শেষ পরীক্ষা। আর কালকে বিকেলেই ইয়াদের সাথে দেখা হবে। মধুর যেন তরস সইছে না। তবে কিচ্ছু করার নেই, যেহেতু এতদিন ধৈর্য ধরেছে, আরেকটা দিনও নাও ধরবে। সময়টা 4.00টা বেজে 53 মিনিট। অতি মনোযোগের জৈবযৌগের বিক্রিয়া লিখছিল মধু। হঠাৎ তার মনোযোগ পণ্ড করে পাশের বেডের শিমলা বলল, আপু, তোমার পার্সেল এসেছে। দারোয়ান দিয়ে গেল। এটা বলেই শিমলার একটা শপিং ব্যাগ মধুর হাতে ধরিয়ে দিল। মধু একটু অবাক হলো, ভাবল ওকে পার্সেল দেওয়ার মতো কে আছে। ইয়াদ দিয়েছে? না, ইয়াদ তো যা দেওয়ার সামনাসামনি দেয়। নাকি পরীক্ষার জন্য সামনে না এসে পার্সেলে পাঠিয়েছে? কিন্তু কেন পাঠাবে? মধু দ্বিধাদ্বন্দ্বে ব্যাগটা খুলল। এতে একটা মেরুন রঙের শাড়ি, এক জোড়া নূপুর, এক জোড়া ঝুমকো, একটা মেহেদি, 1 ডজন রেশমি চুড়ি, একটা গাজরা আর একটা চিঠি আছে। মধু চিঠিটা হাতে নিল। চিঠিটা খুলতেই দেখল মার্জিত হাতের লেখায় কিছু লেখা আছে। মধু চিঠিটা পড়তে শুরু করল। মধু, এগুলো তোমার জন্য। আমি নিজেই দিতাম, তবে এখন তোমার পরীক্ষা চলে তাই আর আসলাম না। মধু এবার বুঝল এগুলো ইয়াদ দিয়েছে, তাই আনমনেই একটু হাসল। তারপর ব্যাগটা রেখে আবার পড়ায় মন দিল। পরীক্ষা শেষ 5 মিনিট আগে। মধু, আরিয়াসহ সব বান্ধবীরা মিলে প্রশ্ন মিলাচ্ছে। প্রশ্ন মিলানোর শেষে আরিয়া আর মধু কলেজ থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে আরিয়া বলল, আজকে ভাইয়া আসবে। হুম, 2টার সময় আসবে। তো তাড়াতাড়ি হোস্টেলে যা। রেডি হতেও তোর সময় লাগে নাকি? হুম, যাচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে মধু হোস্টেলের দিকে চলে গেল আর আরিয়া নিজের বাসার দিকে। হোস্টেলে ফিরে মধু শাওয়ার নিল, তারপর ফ্যানের নিচে বসে চুল শুকালো। চুল আধো শুকানোর পর চুলে হাত খোপা করে শাড়ি পরা শুরু করলো। ভাগ্য ভালো মেরুন রঙের একটা ব্লাউজ ছিল ওর কাছে, না হলে ধার করতে হতো। শাড়ি পরে হালকা সাজলো। তারপর চুলে আঁচড়ে খোপা করে তাতে গাজরা বসালো। মোটামুটি রেডি বলা যায়। আয়নায় নিজেকে একবার দেখে মধু নিচে নামলো। এখনো ইয়াদ আসেনি। গেটের কাছে মধু ইয়াদের জন্য অপেক্ষা করতে লাগলো। মধুকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ইয়াদ 5 মিনিটের মধ্যেই চলে আসলো। এসেই মধুর পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে বলল, যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। মধুও ইয়াদের সাথে তাল মিলিয়ে বলল, বলো, বলো, আরো বলো, লাগছে মন্দ নয়। দুজনই দুজনের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেলল। তারপর একটু এগিয়ে ইয়াদ একটা রিকশা নিল। রিকশায় উঠে মধু বলল, আপনি তো বলেছিলেন আজকে আপনাদের বাসায় নিয়ে যাবেন। তাহলে এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, বাসায় তো যাব, কিন্তু তার আগে আমরা একটু একা থাকব। একটা সপ্তাহ তোমাকে দেখিনি, জানো আমার চোখে খরা পড়ে গেছিল। মধু খুব খুশি হয়ে হাসি মুখে বলল, তাই বুঝি? হ্যাঁ তাই। তোমার কষ্ট হয়নি? মধু একটু জ্বালানোর জন্য বলল, না, একদম না। ইয়াদ মধুর শয়তানি বুঝতে পেরে বলল, ও আচ্ছা, তাহলে বাসায় চলো। এটা বলেই রিকশাওয়ালাকে বলল, মামার রিকশা ঘুরান তো। মধু চট করে বলে উঠল, না, মামার রিকশা ঘুরাবেন না, সোজা চলে যান। এবার রিয়াদ বলল, ও মা, রিকশা ঘুরাতে বারণ করলে কেন? বাসায় যাবে না? হ্যাঁ যাব তো, তার আগে আপনার ইচ্ছা পূরণ করব। আমার কোনো ইচ্ছাই নেই, অনেকটা অভিমানী সুরে ইয়াদ বলল। কিন্তু আমার আছে। এভাবেই দুজনে খুনসুটি করতে করতে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিকে ট্রেটি করে ঘুরল। তারপর ইয়াদের বাসার সামনে এসে মধু অবাক হয়ে বলল, ওয়াও, আপনাদের বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, গত মাসেই কাজ কমপ্লিট হলো। এই জন্যই মা বলল তোমাকে নিয়ে আসতে। মধু ইয়াদের ডান হাত শক্ত করে ধরে বলল, আমার না খুব লজ্জা লাগছে। ইয়াদ হেসে বলল,
স্বাভাবিক, প্রথম প্রথম শ্বশুরবাড়ি আসতে একটু লজ্জা লাগেই। আচ্ছা চলুন। ইয়াদ দরজা নক করল। দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার, লাইট জ্বালানো হয়নি। ইয়াদ হাতড়ে হাতড়ে লাইট সুইচ দিল কিন্তু লাইট জ্বলেনি। তার মানে কারেন্ট নেই। কিন্তু কেউ তো লাইট ধরাবে নাকি? বাড়িতে কি কেউ নেই? ইয়াদ গলা ছেড়ে ডাক দিল, আব্বু, আম্মু। কোনো আওয়াজ আসলো না। তারপর ইরিনকে ডাক দিল, এরপরও কোনো আওয়াজ আসলো না। আর এদিকে মধুর রীতিমতো ঘাম ছুটছে। মনে হচ্ছে হলিউড মুভির কোনো ভুতুড়ে বাংলোতে ওরা এসেছে। এখনই ভুতুড়ে আত্মাগুলো এসে ওদের ঘাড় মটকে দেবে। মধু ভয়ের চোটে ইয়াদের হাত খামুচি দিয়ে ধরল। ইয়াদও ব্যাপারটা বুঝতে পারছে না। পকেট থেকে ফোনটা বের করে যে ইরিনকে ফোন দিতে যাবে তখনই ঘরের লাইটগুলো জ্বলে উঠল। আর সাথে সাথেই ইয়াদ সহ সবাই চিল্লিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে মধু। মধু চমকে গেল। ইয়াদের বাবা, মা, ইরিন আর ইয়াদ গোল হয়ে মধুর চারপাশে দাঁড়ালো। ইয়াদের মা মধুকে জড়িয়ে ধরে বলল, সুখী হও মা। মধু ইয়াদের মা বাবাকে সালাম করল। ওরা ওকে নিয়ে সোফায় বসালো। ইরিন কেক নিয়ে এলো। তারপর কেক কাটা হলো। প্রথমে ইয়াদের বাবা, মা আর ইরিনকে খাইয়ে তারপর ইয়াদকে খাওয়ালো কেক। মধু বলেই গেছিল আজকে যে ওর জন্মদিন। ও ভেবেছিল হয়তো অন্য কোনো কারণে ইয়াদ ওকে বাসায় নিয়ে এসেছে। তবে এখানে এসে মধু যতটা না সারপ্রাইজড হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে। ছোটবেলা থেকে কখনো মধু জন্মদিন পালন করেনি। পালন তো দূরের কথা, বান্ধবীরা ছাড়া কেউ উইশও করেনি। কিন্তু আজকে তো ওরাও করেনি। হয়তো মনে নেই। কেক খাওয়া শেষে ইয়াদের বাবা বলল, জানো সব প্ল্যান ইয়াদের ছিল। 1 সপ্তাহ আগে থেকে প্রতিদিন বলতো তোমার জন্মদিন সারপ্রাইজ দিতে হবে। আমাদের অতিষ্ঠ করে ফেলেছিল। ওনার কথা শেষ হতে না হতেই ইয়াদের মা বলল, আজকে যেতে পারবে না। মধু বিচলিত হয়ে বলল, না আন্টি, হোস্টেলে ফিরতে হবে। তা না হলে সমস্যা হতে পারে। কিচ্ছু হবে না, তুমি আজকে থাকবে মানে থাকবেই। ইয়াদের মায়ের জোরের কাছে মধু হেরে গেল। তাই ফয়সালা হলো আজকে মধু এখানেই থাকবে। ইরিন মধুকে ওর ঘরে নিয়ে গিয়ে নিজের ড্রেস দিল। মধুর শাড়ি চেঞ্জ করে ড্রেসটা পরে আবারও বসার ঘরে আসলো। ওখানে ইয়াদ, ইরিন আর বাবা মা সহ সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আড্ডার মাঝে হঠাৎ বেল বাজায়। ইরিন গিয়ে দরজা খুলতেই দেখল ইফরাজ এসেছে। ইফরাজ ঘরে এসে মধুকে দেখতে পেয়ে চমকালো। বিশদ বুঝে উঠতে পারল না ইফরাজ। ইফরাজকে দেখে ওর মা বলল, দেখ বাবু, তোর ভাই তোর থেকেও ফাস্ট। তুই এখনো কাউকে পছন্দই করতে পারলি না আর ও পছন্দ করে নিয়েও এসেছে। ইয়াদের মায়ের কথায় মধুসহ সবাই হাসলেও ইফরাজ হাসল না। একবার মধুর দিকে তাকাতেই ইফরাজের মাথা চক্কর দিয়ে উঠল। তাই আর সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। রাতের খাবার খাওয়ার আগে ইফরাজ একবারও রুম থেকে বের হয়নি। আর কেউ বিরক্তও করেনি। হয়তো কাজ আছে এই জন্য। খাবার টেবিলে এসে মধুর মুখোমুখি বসল, তবে ওর দিকে একবারের বেশি তাকালো না। তাকালেই দেখা যায় মধু আর ইয়াদ দুজন দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। খাওয়ার এক পর্যায়ে ভুল করে মধু ইফরাজের পায়ের ওপর পা দিতে ইফরাজ সরিয়ে ফেলে। মধু বুঝতে পেরে জিভে কামড়ে দিয়ে ফেলল। তারপর খাওয়া শেষে ইফরাজ চলে যাওয়ার আগে বলল, সরি ভাইয়া। ইফরাজ মাথা নাড়িয়ে চলে গেল। মধু চুপি চুপি ইরিনের রুম থেকে বের হলো। প্রায় সবাই ঘুমে আছে এখন। ইরিনও ঘুমিয়ে গেছে আর ইয়াদের বাবা মায়ের রুমের দরজা বন্ধ। তবে ভেতরে আলো জ্বলছে। ঘন্টা দেড়েক আগেও সবাই মিলে আড্ডা দিয়েছিল। তারপর রাত বাড়ছে বলে সবাই শুতে চলে গেল। আজকের রাতে ইরিনের সাথেই মধু ঘুমাবে। তাই মধু যখন ইরিনের রুমে আসতে নিল তখনই ইয়াদ লোকচক্ষুর আড়ালে মধুর হাতে একটা চিরকুট গুজে দিল। পরে ইরিনের ওয়াশরুমে গিয়ে চিরকুটটা খুলে দেখল ওতে লেখা আছে, 12:30টার সময় সবাই ঘুমিয়ে যাবে। তখন তুমি ছাদে চলে এসো। আমি অপেক্ষায় থাকব। মধু চিরকুটটা মুছে ফেলে দিল। তারপর রুমে এসে ইরিনের সাথে কিছু সময় বকবক করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ইরিন ঘুমিয়ে পড়লেও মধু ঘুমালো না। 12:30 বাজতেই সাবধানী পা ফেলে ইরিনের রুম থেকে বেরিয়ে তলার সিঁড়ির দিকে রওনা দিল। তলার একটা রুমে ইয়াদ আরেকটায় ইফাত থাকে। ওদের রুম ক্রস ছাদের সিঁড়ি ধরে ওপরে উঠতেই দেখল ছাদের দরজা আধ খোলা। বাতাসা দরজাটা মৃদু দুলছে। মধু আস্তে আস্তে উঠে এলো। আজ আকাশ পরিষ্কার। চরাচর ভাসানো জ্যোৎস্না নিয়ে আজকের রাতের আকাশে উদ্ভাসিত হলো পূর্ণিমার চাঁদ। চারদিকে আলোর বন্যা বয়ে যাচ্ছে। মধু ধীর পায়ে বাতাসের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসলো।
তারপর রেলিংয়ের দিকে মুখ করে থাকা তার ভালোবাসার মানুষটিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। কিন্তু বিপরীত পাশে খোঁড়া মানুষটা যখন মধুর হাত তার গলা থেকে ছাড়িয়ে ওর দিকে ঘুরে তাকালো তখন মধু চাঁদের উজ্জ্বল আলোতে দেখল এ তো ইয়াদ না। চমকে উঠল মধু, একটু পিছিয়ে গিয়ে অপরাধী ভঙ্গিতে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ইয়া। মধুর কথা শেষ হওয়ার আগে ইফরাজ ওকে থামিয়ে দিয়ে বলল, বুঝতে পেরেছি। ঈদ শওকে। মধু সৌজন্যমূলক একটা হাসি দিল। ও ভেবেছিল কি না কি ভেবে নেয় ইয়াদের ভাই। যাক, উনি বুঝতে পেরেছে এটাই বেশি। মধু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর নিজের বোলদামির জন্য নিজেকে কয়েক দফা গালি দিল মনে মনে। এর মধ্যেই ইয়াদও চলে এলো। ভাইকে দেখে সহাস্যে বলে উঠল, আরে ভাইয়া, তুমি এখনো ঘুমাও নাই? ইফরাজ হেসে বলল, না ঘুমিয়ে কি তোর ক্ষতি করে ফেললাম নাকি? ইয়াদ এগিয়ে এসে বলল, আরে না, তুমি চাইলে শুনতে পারো আমাদের প্রেমালাপ। ইয়াদের কথা শুনে ইফরাজ বলল, আমি তোর মতো বেহায়া না। এটা বলে একবার মধুর দিকে তাকিয়ে যেতে যেতে বলল, বেশিক্ষণ থাকিস না। আচ্ছা, ইয়াদ বলল। ইফরাজ নেমে যাওয়ার সময় দরজাটা হালকা ভেজিয়ে দিয়ে চলে গেল। ইফরাজ যাওয়ার পর ইয়াদ বলল, সরি, দেরি হয়ে গেল। আর বইল না, যে আসতে নিছিলাম সেই 2 নাম্বারটা ধরছিল, এই জন্যই দেরি হয়েছে। মধু ইয়াদের কথায় হেসে দিল। তারপর বলল, আপনার এমনই হবে। দেখা যাবে আমাদের বিয়ের সময় যখন কবুল বলার সময় আসবে তখন আপনি বলবেন, আমার ওয়াশরুমে যেতে হবে, ওইখান থেকে এসে কবুল বলবো। এটা বলেই মধু আবার হাসলো আর ইয়াদ চোখ বাঁকা করে মধুর দিকে তাকিয়ে বলল, এমন হলে যত কিছুই হোক কবুল বলেই ওয়াশরুমে যাব। ইয়াদের কথা শুনে মধুর হাসির বেগ আরো বেড়ে গেল। হাসতে হাসতেই দেখল ইয়াদ অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। মধু অনেক কষ্টে নিজের হাতে চিমটি কেটে নিজের হাসি কন্ট্রোল করল। তারপর ইয়াদের মুখটা নিজের দিকে ফিরিয়ে ইনোসেন্ট চেহারায় সরি বলেই আবার হেসে ফেলল। এবার ইয়াদও হাসল। হাসি থামতেই ইয়াদ জিজ্ঞেস করল, ভাইয়া কিছু বলেছে তোমাকে? মধু ভাবছে ইয়াদকে কি বলে দিবে যে ও ভুল করে ইফাতকে জড়িয়ে ধরেছিল। নাকি বলবে না, না বললে মধুর নিজেরই শান্তি লাগবে না, তার চেয়ে বলে দেওয়াই ভালো। তাই মধু বলল, জানেন, আমি ছাদে এসে দেখি ইফাজ ভাইয়া রেলিং এর দিকে ঘুরে দাঁড়িয়ে ছিল, তো আমি ভেবেছিলাম আপনি দাঁড়িয়ে আছেন। তাই আমি আপনাকে চমকে দেওয়ার জন্য ইফাজ ভাইয়াকে আপনি ভেবে পেছনে থেকে জড়িয়ে ধরি। যখন ভাইয়া আমার দিকে ফিরল তখন আমি নিজেই চমকে যাই। ভাইয়া কি নাকি ভেবেছেন? আমার কেমন জানি লাগছে। ইয়াদ ঝেড়ে ফেলল দেওয়ার ভঙ্গিতে বলল, বাদ দাও তো, এমন ভুল তো কতই হয়। রিল্যাক্স, ভাইয়া কনজারভেটিভ মাইন্ডের না, ও কিছুই মনে করেনি। আর ও আমার ভাই মানে তোমারও ভাই, সুইট, নর্মাল। ইয়াদের কথায় মধু একটু হালকা হলো। তা না হলে বুকের মধ্যে একটা খচখচানি থেকে যেত। রুমের সবকিছু ওলট পালট হয়ে আছে। যেন মনে হচ্ছে রুমের ওপর দিয়ে বেশ তীব্র মাত্রার কোনো ঘূর্ণিঝড় বয়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইফরাজ নিজের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে রইল। বলা বাহুল্য রুমের এই অবস্থা সে নিজেই করেছে একটু আগে ছাদের থেকে এসেই। সন্ধ্যা থেকে বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিল কিন্তু এখন আর পারছে না। বুকের পাঁজরে পাঁজরে ফাটল ধরেছে। ছোটবেলা থেকেই ইফাজ ইন্ট্রোভার্ট। ইয়াদের মতো সবকিছু এক্সপ্রেস করার ক্ষমতাটা ইফাজের নেই। এই জন্য কম মাসুল দিতে হয়নি ইফাজকে, তবুও কখনো ইফাজ নিজেকে নিয়ে অভিযোগ করেনি। নিজেকে অসহ্য লাগেনি, কিন্তু আজ লাগছে, চরমভাবে অসহ্য লাগছে। হাতের সামনের ফুলদানিটা দিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় সজোরে মারল। সাথে সাথে আয়নার শত টুকরা হয়ে নিচে ঝরে পড়ল। একটা কাঁচ ইফাজের পায়ের এসে ঢুকল। ইফাজ এলোমেলো হওয়া খাটের ওপর বসে পা থেকে কাঁচটা তুলে নিল। তারপর সাবধানী পায়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে হাতে মাথা চেপে ধরে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে রুমে এসে সবকিছু ঠিকঠাক করল। পায়ে ব্যান্ডেজ করে খাটে হেলান দিয়ে শুয়ে পড়ল। ইফাজের মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। না, এত সহজে তো হার মানা যায় না। এত সহজে তার প্রেয়সীকে সে কারোর সাথে দেখতে পারবে না। ইফাজ ভাবল কালকে ইয়াদকে ও সব বলবে। আর ইফাজ শিওর ইয়াদ সবকিছু জানলে মধুকে ছেড়ে দিবে। আর মধু ইয়াদকে ভুল বুঝবে। এই সুযোগটা ইফাজ ভালোভাবেই কাজে লাগাতে পারবে। ইয়াদ মধুর কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মধুও নিজের মাথাটা ইয়াদের মাথায় ঠেকিয়ে ইয়াদের দৃষ্টি অনুসরণ করছে। হঠাৎ নীরবতা ভেঙে মধু বলল, আচ্ছা একটা প্রশ্ন করি। করো।
যদি কখনো আপনার পরিবার আর আমার মধ্যে কাউকে বাঁচাতে হয় আপনি কাকে বাঁচাবেন? ইয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, অবশ্যই পরিবারকে। পরিবারকে বাঁচিয়ে তোমাকে নিয়ে মরে যাব। মধু হেসে ইয়াদের গলা জড়িয়ে ধরল। জীবনে এমন কাউকেই চেয়েছিল মধু। এই 4টা মাস ইয়াদ যতটা সম্ভব মধুকে খুশি রেখেছে। মধুর মাঝে মধ্যেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই সময়টা বাবাও এমন করে হাসাতো, আদর করতো, খেলতো। মাঝখানের সময়টা মধুর জন্য বিভীষিকাপূর্ণই বলা যায়। তবে এখন মনে হচ্ছে না, জীবনে আরো অনেক বছর একসাথে দুজনকে বাঁচতে হবে। এখন সকাল 8:30 বাজে। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আজকে ইরিন আর ইয়াদের মা মধুর দুই পাশে বসেছে আর ইয়াদ ইরিনের পাশে বসেছে। ইফাজ কালকের রাতের মতো আজও মধুর সামনাসামনি বসেছে। তবে ইচ্ছাকৃত নয়, এসে এখানেই জায়গা পেয়েছে তাই বসে পড়েছে। এদিকে নাস্তা করার মাঝখানেই ইয়াদ ইরিনকে খোঁচাচ্ছে ওর জায়গাটা ইয়াদকে দেওয়ার জন্য। ইরিনও কম ইতর না, ডাক মেরে বসেছে তো বসেছেই, মানে কোনোভাবে সে এই চেয়ার ছেড়ে উঠবে না, ভূমিকম্প হয়ে যাক তবুও না। ইয়াদ কিছুক্ষণ খোঁচাখুচির পর কোনো ফয়দা না করতে পেরে মনে মনে ইরিনের মুন্ডুপাত করে খাওয়ায় মনোযোগ দিল। 9টা বাজতেই ইরিন, মধু, ইয়াদ আর ইফাজ বেরিয়ে পড়ল। ইফাজের হসপিটালে যেতে হবে আর ইয়াদ ইরিন আর মধুকে এগিয়ে দেওয়ার জন্য বেরিয়েছে। যাওয়ার সময় ইফাজ ইয়াদকে ডেকে বলল, তুই ওদেরকে দিয়ে একটু হসপিটালে আসিস। ইয়াদ মাথা নেড়ে সম্মতি দিয়ে ওদের নিয়ে বেরিয়ে পড়ল। আর ইফাজও ওর চেম্বারের দিকে রওনা হলো। রিকশায় বসে ইফাজ ভাবছে কি বলবে ইয়াদকে। কি বললে ইয়াদ সবটা মানবে। আচমকাই নিহার রাস্তার এপাশ থেকে ইফাজকে হাত নাড়ল। ইফাজের মেজাজ খারাপ হলেও রিকশাটা নিহার সামনেই থামালো। নিহা অনুরোধের সুরে বলল, ইফাজ, একটু লিফট দেবে? দেখো না, একটা রিকশাও পাচ্ছি না। ইফাজ আশেপাশে তাকিয়ে দেখল আসলেই কোনো খালি রিকশা নেই। অগত্যা ইফাজ চেপে বসে নিহাকে জায়গা করে দিল। নিহা উঠে বসে ইফাজকে বিনীত কণ্ঠে ধন্যবাদ দিল। ইতিমধ্যে রিকশাও চলতে শুরু করছে। নিহার অফিসের সামনে আসতেই ও রিকশা থেকে নেমে নিজের ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে ইফাজের হাতে দিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার বিয়ে। আসবে কিন্তু? অপেক্ষায় থাকব। এটা বলেই অফিসের দিকে পা বাড়ালো। ইফাজ কার্ডটা অবহেলায় নিজের ব্যাগে রেখে দিল। এই কার্ডটা দেখার একটুও প্রয়োজন মনে করছে না ইফাজ, ওর মাথায় তো অন্য কিছু ঘুরছে। ইরিন আর মধুকে কলেজে দিয়ে ইয়াদ ভাইয়ের হসপিটালের দিকে রওনা দিল। ইয়াদ হসপিটালে এসে ইফাজের চেম্বারের উকি দিয়ে দেখল ইফাজ রোগীর সাথে কথা বলছে। ইয়াদকে দেখে ইশারায় অপেক্ষা করতে বলল। ইয়াদ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করল। 5 মিনিট পর রোগী বেরিয়ে যেতেই ইয়াদ ঢুকল। ইফাজের মুখোমুখি একটা চেয়ারে বসে বলল, কি বলবে বলো? ইফাজ ইয়াদের দিকে তাকিয়ে আছে। কি বলবে? ভেতরে সবকিছু এলোমেলো হয়ে আছে। তবুও বলতে শুরু করলো, ইয়াদ, তোকে একটা সিরিয়াস কথা বলবো। ইয়াদ কৌতূহলী হয়ে বলল, হ্যাঁ বলো। ইফাজ কিছু বলতে যাবে তার আগে একজন নার্স এসে দ্রুত বলল, স্যার, এন ইমার্জেন্সি। পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। ইফাজ নার্সের কথা শুনে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ইয়াদকে বলল, তুই বাসায় যা, পরে কথা হবে। এটা বলেই ইফাজ চেম্বার থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় কোচিং থেকে বেরিয়ে মধু আর আরিয়া কোচিং এর সামনেই দাঁড়ালো ইয়াদের জন্য। মধুর একা দাঁড়াতে ভালো লাগে না, তাই আরিয়াও ওর সাথে দাঁড়ালো। হঠাৎ আরিয়া মধুর হাত চেপে ধরে বলল, মধু, তাড়াতাড়ি সামনে তাকিয়ে রিকশায় বসা ছেলেটাকে দেখ। মধু তাকিয়ে দেখল ইফাজ রিকশায় বসা। আরিয়া আবারও বলল, এই ছেলেটাকে যে আমি কত খুঁজেছি দোস্ত, বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যেই রাস্তায় দেখি কিন্তু গিয়ে কথা বলতে পারি না। মধু ভ্রু কুঁচকে বলল, এটা তো ইফাজ ভাইয়া, ইয়াদের বড় ভাই উনি। মধুর কথায় আরিয়া চমকে বলল, সত্যি? বিশ্বাস হচ্ছে না, ইয়াদ ভাইয়ার ভাই উনি? দোস্ত প্লিজ একটা ব্যবস্থা কর না। মধু আরিয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার এই ব্যাটাকে ভয় লাগে। আর ওনার সঙ্গে আমার তেমন কোথাও হয়নি। আমি পারবো না, তুই ইয়াদকে বল। ধুর, ইয়াদ ভাইয়াকে এগুলো বললে ভাইয়া কি ভাববে? তার চেয়ে ভালো তুই একটু দেখ না কি করা যায়। বেশি না, ওনার নাম্বারটা একটু ম্যানেজ করে দে না। আরিয়ার কথার জবাব দেওয়ার আগেই ইয়াদ চলে এলো। ইয়াদকে দেখে আর মধু কিছু বলল না। আর আরিয়া ইয়াদকে হাই হ্যালো বলে চলে যাওয়ার সময় বলল, দোস্ত ওইটা কিন্তু চাইই আমার, প্লিজ। এটা বলে আরিয়া চলে গেল। ইয়াদের মাথায় কিছু ঢুকলো না তাই ও মধুকে বলল, আরিয়া কি বলল?
মধু এবার আমতা আমতা করতে করতে বলল, আরে ওই যে আমার নোট চাইছে। ও, চলো। ইফাজ সন্দেহ করল না, শুধু শুধু সন্দেহ করাটা ওর ধাতে নেই। চলেন। সন্ধ্যায় ইফাজ বাসায় এসে ফ্রেশ হয় মা কে জিজ্ঞেস করলো, মা ইয়াদ কই? ও তো একটু আগে মধুর সাথে দেখা করতে বেরিয়েছিল, এখনো ফেরেনি। ও আচ্ছা, ও আসলে একটু বইল তো রুমে আসতে। তারপর ইফাজ রুমে চলে গেল। নিজের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করতে গিয়ে আজকে নিহার দেওয়া বিয়ের কার্ডটায় চোখ পড়ল। অনিচ্ছা সত্ত্বেও কার্ডটা খুলল। বরের নাম রাজীব আহমেদ। 10 দিন পর বিয়ের তারিখ। সহপরিবারে আমন্ত্রিত। ইফাজ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, নিহার বিয়ে হয়ে গেল, অন্তত ওর জ্বালানির হাত থেকে বাঁচা যাবে। ইফাজ কার্ড রাখতেই ইয়াদ চলে এলো। ইয়াদকে দেখে ইফাজ বলল, কি রে, কই ছিলি এতক্ষণ? আর বইল না, মধুকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। পথেই চটপটির দোকান দেখে দাঁড়িয়ে পড়ল। চটপটি খেতেই হবে ওর, তো আমি আর কি করব? 10টা না 5টা না, একটা মাত্র হবু বউ আমার চটপটি কিনে হোস্টেলে দিয়ে এলাম। এটা বলেই ইয়াদ হাসল। ইফাজের বুকে যন্ত্রণা হলো। নিজেকে সামলে হালকা হেসে বলল, খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। ও এমন একটা মেয়ে যে ওকে দেখলেই মায়া চলে আসবে। চোখের সরলতা, ঠোঁটে চপলতা, হাসলে নরম গালে টোল পড়ে। দেখলে মন চায় দেখতেই থাকি। এতটুকু বলে ইয়াদ থামল। তারপর আবার বলল, জানো, মেয়েটার পরিবারে কেউ ওর আপন না। বাবা ছোটবেলায় মারা গেছে। মায়ের অবহেলায় এই পর্যন্ত বড় হয়েছে। এর আগেও ওর মায়ের বিয়ে হয়েছিল, কিন্তু পরে ডিভোর্স হওয়ায় ও আবার ওর মায়ের সাথেই থাকতো। একটু বড় হবার পর থেকেই বিয়ের জন্য প্রেশার দিত। কয়েকবার ও বিয়ে ভেঙেছে। এসব অত্যাচার সহ্য করতে না পেরে এখন ও হোস্টেলে থাকে। যখন ওর কষ্টগুলো আমার সাথে শেয়ার করেছিল তখন আমি ভাবলাম ওকে সাহায্য করা দরকার। কিন্তু ও এমনিতে আমার হেল্প নিত না। তাই ওর সাথে রিলেশনে যাই। ও আমাকে আগে থেকেই পছন্দ করত। ওর এক্সপ্রেশনে বুঝতে পারতাম আমি রিলেশনে সিরিয়াস ছিলাম না। কিন্তু ভাইয়া, সত্যি বলতে ওর এই কয়েক মাস ওর সাথে থাকতে থাকতে আমি যে কখন ওকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। সারাদিনে একবার না দেখলে অস্থির অস্থির লাগে। কিছুদিন আগে ওর টেস্ট পরীক্ষা ছিল, ওকে দেখা করতে না বলে নিজেই চুপি চুপি প্রতিদিন ওকে দেখে আসতাম। ওর মধ্যে রাগ জিনিসটা নেই, কিন্তু অনেক অভিমানী। এতটুকু বলেই ইয়াদ হাসল। ইফাজ এতক্ষণ মনোযোগ দিয়ে সব শুনল। ওরা কত সুখী। শুধু নিজের জন্য এভাবে কি ওদের আলাদা করা ঠিক হবে? ইফাজের একবার মনে হচ্ছে স্বার্থপর হতে, আরেকবার মনে হচ্ছে এটা ঠিক হবে না। ওদের মাঝখানে আসা উচিত নয়। ইফাজ কনফিউশনে পড়ে গেছে। ঠিক করতে পারছে না কি করবে। সময়ের প্রয়োজন, ভাবতে হবে। এবার ইয়াদ আবার বলল, তুমি কিছু বলবে বলেছিল। হ্যাঁ, আরে শোন না, তোর ফাইনাল এক্সাম কবে? আর স্কলারশিপের আবেদন করেছিস? ফাইনালের আরও 4 মাস বাকি। আর স্কলারশিপের আবেদন কিছুদিন আগেই করেছি। ও আচ্ছা। ইফাজ আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। তাই বলল, এখন যা কিছু রিচার্জ করতে হবে। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, তুমি নাকি বলবে বলছিলে? সিরিয়াস কিছু? বললামই তো, এই যে তোর স্কলারশিপের ব্যাপারে। ইয়াদ বেকুব হয়ে মনে মনে বলল, এটা সিরিয়াস বিষয়। অবশ্য ভাইয়া যে আতেল টাইপ স্টুডেন্ট, তার কাছে এটা সিরিয়াস বিষয় হওয়াটা অস্বাভাবিক না। ইয়াদ শীষ দিতে দিতে নিজের রুমে চলে গেল। হোস্টেলে ফোন এলাও না, তবুও ইয়াদের জন্য মধুর ফোন রাখতে হয়। প্রথম ফোন আইরিন রহমান নিয়ে যাওয়ার পর ইয়াদ আরেকটা ফোন দিয়েছিল শুধুমাত্র ওর সাথে কথা বলার জন্য। যখন ইয়াদ ফোন দেয় তখন মধু ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে কথা বলে। এছাড়া আর উপায় নেই। রুমমেট রা ওকে সন্দেহ করলেও কখনো হাতে নাতে ধরতে পারেনি। ফোন লুকানোর ক্ষেত্রে বেশ সতর্কই থাকে মধু। প্রথমবার ধরা খেয়ে প্রচুর শিক্ষা হয়ে গেছে। রাত 9:00টা বাজে। মধু ওর বিছানার ওপর বসে ম্যাথ করছিল। হঠাৎ কোমরে ফোনের ভাইব্রেশনে বুঝলো ইয়াদ ফোন দিয়েছে। মধু ম্যাথ বইটা অফ করে ওয়াশরুমে চলে গেল। ফোনটা হাতে নিতেই দেখলো ইয়াদ না, আরিয়া ফোন দিয়েছে। মধু রিসিভ করলো, হয়তো কোনো জরুরি দরকার থাকতে পারে তাই। হ্যালো আরিয়া, বল। ওই নাম্বারটা জোগাড় করতে পারছিস? মধুর মেজাজ গরম হয়ে গেল মুহূর্তেই। এই বাল বলার জন্য আরিয়া ফোন দিচ্ছে। মধু রেগে বলল, কালকে কলেজে আয়শা যদি তোরে জুতা দিয়া না পিটাইছি তাইলে আমার নামও মধু না। হ্যাঁ, এখন তো এমন করবি। তোর তো লাইন ক্লিয়ার। শুধু আমার বেলায় ঠনঠনা ঠনঠন। কৃত্রিম অভিমানী সুরে আরিয়া বলল, ন্যাকামি কম কর হারামি।
প্লিজ বইন নাম্বারটা জোগাড় কইরা দে না, প্লিজ 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 প্লিজ। প্লিজের বন্যা হয়ে যাওয়ার আগেই মধু ফোন কেটে দিল। তারপর ইরিনকে ফোন দিল। ইয়াদের কাছে জীবনেও নাম্বার চাইতে পারবে না, কিন্তু ইরিনকে বুজুং বুঝিয়ে নাম্বার নেওয়া যাবে। আর আজকে নাম্বার না নিলে আরিয়া কালকে ওর কান খেয়ে ফেলবে। 2-3 কল হতেই ইরিন ফোন রিসিভ করলো। হ্যালো ইরিন, আমি মধু। হ্যাঁ বলো, কেমন আছো? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। শোনো না, একটা দরকারে ফোন দিলাম। কি দরকার বলো? ইফাজ ভাইয়ার নাম্বারটা একটু দিবে? আমার ফ্রেন্ডের খালা শাশুড়ি অসুস্থ, এজন্য ও ভালো ডাক্তার খুঁজছিল। তো আমি ভাইয়ার কথা বললাম। ও ভাইয়ার নাম্বারটা চাইছিল। ও আচ্ছা, ঠিক আছে লিখো। নাম্বার নেওয়ার পর আরো 2-4টা সৌজন্যে মূলক কথা বলে মধু ফোন রেখে দিয়ে আরিয়াকে কয়েকশো গালি দিয়ে ফোন কোমরে গুজে ওয়াশরুম থেকে বের হতে না হতেই আবার ফোন ভাইব্রেশন হলো। মধু আবার দৌড়ে ওয়াশরুমে গেল। এবার ইয়াদ ফোন দিয়েছে। ওর সাথে কথা বলে বের হয়ে বিছানায় এসে বসতেই ওর পাশের বেডের শিমলা বলল, তোমার কি পেট খারাপ? বারবার ওয়াশরুমে যাচ্ছ যে? মধু কি বলবে? অতি দুঃখে কাঁদতেও পারছে না, হাসতেও পারছে না। দুপুরের লাঞ্চের সময় একটা আননোন নাম্বার থেকে কল এলো ইফাজের ফোনে। ইফাজ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। মধুর রিনিনে গলায় বলল, এটা কি ডাক্তার ইফাজের নাম্বার? জি, কে বলছেন? আমি খুব অসুস্থ ডাক্তার সাহেব। আপনি চেম্বারের আসুন। ফোনে তো বোঝা যাবে না আসলে আপনার সমস্যা কোথায়। এবার ওপাশ থেকে একটু কাতর গলায় বলল, আমি জানি আমার সমস্যা কোথায়, কিন্তু ঔষধ তো শুধু আপনার কাছে আছে। জানেন, আমি যেদিকে তাকাই শুধু আপনাকেই দেখতে পাই। ইফাজ এবার বুঝতে পারল কেউ ওর সাথে তামাশা করছে। তাই ইফাজও ঠাট্টার স্বরে বলল, ওহ, এবার বুঝতে পেরেছি আপনার সমস্যা। আপনাকে তো জিনে ধরেছে। অতি দ্রুত ওঝার কাছে গিয়ে পানি পড়া খান, জিন চলে যাবে। এটা বলে ইফাজ ফোনটা খট করে কেটে দিল। তারপর বিরক্তিতে লাঞ্চ করা শুরু করল। এমনিতেই মনে শান্তি নাই, তার ওপর এগুলো যে কোথা থেকে আসে। উফ। ইফাজ ফোন কাটতেই আরিয়া হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। মূলত ওই ইফাজকে ফোন করেছিল মধুর কাছ থেকে নাম্বার নিয়ে। কলেজ ছুটির পর আরিয়া নিজের ফোন থেকে ইফাজকে ফোন দিয়েছিল। সাথে মধুও ছিল। প্রথমে আরিয়া নার্ভাস থাকলেও পরে নিজেকে সামলে নিয়েছিল। সন্ধ্যার সময় ইফাজ বাসায় যাওয়ার জন্য চেয়ার ছাড়তেই দেখল নিহা চেম্বারে ঢুকল। আজকে নিহাকে অন্যরকম লাগছে। হাফ সিল্কের নীল পাড়ের সাদা শাড়ি, হাতে নীল সাদা চুড়ি, মাঝখানে সিথি করে খোপা বাঁধা। খোপায় টাটকা বেলি ফুলের মালা গোজা, চোখে কাজল টানা। নিহা এগিয়ে এসে চুড়ির ঝংকার তুলে বলল, কেমন আছো ইফাজ? ইফাজ মোহ কাটিয়ে বলল, ভালো, তুমি? এই তো, ভালোই আছি। বাসায় যাচ্ছ? হ্যাঁ, ডিউটি শেষ। ও, রাজীবের সাথে একটু বেরিয়েছিলাম। চলো পরিচয় করিয়ে দেই। চেম্বারের বাইরেই রাজীব দাঁড়িয়ে ছিল। ইফাজ আর নিহা বেরিয়ে আসতেই রাজীব ইফাজের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। তিনজনে কিছুক্ষণ কথাবার্তা বলে ইফাজ নিজের বাসার দিকে চলে এলো আর ওরা অন্যদিকে চলে গেল। বাসায় যেতে যেতে ইফাজের রাস্তার একপাশে চোখ গেল। ইয়াদ আর মধু রাস্তা পার হচ্ছে। ইয়াদ মধুর হাত ধরে খুব সাবধানে পার করল। ইফাজ মনে মনে বলল, ভালোবাসা সবার জন্য না। 2 দিন পরের কথা। আজকে শুক্রবার। ইয়াদ আর মধু বিকেলে রাস্তায় হাঁটছিল। দুজনে কথা বলতে বলতেই মধু গুনগুনিয়ে গান শুরু করল। ইয়াদ বলল, একটু আমাকেও শোনাও। মধু ইয়াদের দিকে তাকিয়ে ভেঙেচিয়ে বলল, না, শোনাবো না। কে নও? আমি ফ্রিতে গান শোনাই না। আচ্ছা যাও, যা চাও তাই দিব। পাক্কা? মধু লাফিয়ে উঠে বলল, পাক্কা। ইয়াদ হাসল। মধু ইয়াদের হাত ধরে গাইতে শুরু করল, ও আমার বন্ধু গো। মধুর গান শেষ হতেই ইয়াদ তালি দিল। তারপর বলল, বাহ, এইবার বলো কি চাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মধুর উত্তর শুনে ইয়াদ হেসে বলল, অলরেডি তোমারই আমি। কিন্তু এখন কি চাও? আমি বলেছিলাম তুমি যা চাও তাই দিব। আচ্ছা, আপাতত একটা আইসক্রিম হলে মন্দ হয় না। ইয়াদ দুটো চকবার নিল।
আইসক্রিম খেতে খেতেই ইয়াদ বলল, দেখে আগে খেতে পারে। যে জিতবে সে তার পাশের জনেরটা খেয়ে নিবে। ওকে। দুজনেই তাড়াতাড়ি খাওয়া শুরু করলেও কিন্তু ইয়াদ জিতল। তাই শাস্তি স্বরূপ ইয়াদ মধুর আইসক্রিম কাটতে লাগলো। দুজনেই কাড়াকাড়ি করতে গিয়ে কারোই খাওয়া হলো না। আইসক্রিম পড়ে গেল। মধু হাসতে হাসতে বলল, ভালো হয়েছে পড়ে গেছে। না আপনি খেতে পারলেন না আমি পারলাম। তোমার জন্যই পড়ছে। জি, না আপনার জন্য পড়ছে। এই তো শুরু হলো দুইজনের যুদ্ধ। সারা রাস্তা দুইজনে দুজনার দোষ দিতে দিতে যেতে লাগলো। গত 2 দিন ধরে একটা আননোন মেয়ের নাম্বার ইফাজকে প্রচুর জ্বালাচ্ছে। মেয়েটাকে ইফাজ দেখা করতে বলেছিল কিন্তু সে অনেক ঘুরানোর পর আজ দেখা করতে রাজি হয়েছে। ইফাজও রাজি হয়েছে। যেহেতু আজ শুক্রবার সেহেতু ডিউটি নিয়ে গিয়ে ফাজিল মেয়েটার ফাজলামো বের করা যাবে। ইফাজ রেডি হয়ে বের হলো। মেয়েটা বলছিল আরাগ নগর মলের সামনে দাঁড়াবে। ইফাজ ওকে দেখে নি তাই গিয়ে শুধু ওখানে দাঁড়াবে। মেয়ে নিজেই ওকে খুঁজে নিবে। ইফাজ মলের সামনে গিয়ে দাঁড়াতে একটা মেয়ে দৌড়ে এসে ওর সামনে দাঁড়ালো। তারপর উৎফুল্ল গলায় বলল, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে? আমি আপনার রোগী। আপনি আমার ডাক্তার। আরিয়ার রসিকতা করে বলল। আরিয়ার এহেন কথায় ইফাজ বুঝল এটাই সেই বজ্জাত মেয়ে। ইফাজ গলা ছেড়ে বলল, তো আমাকে বিরক্ত করার পেছনে কারণ কি? ইফাজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুনুন আমি একজনকে ভালোবাসি। তাই আমি চাইব আপনি আমাকে বিরক্ত করবেন না। আরিয়ার মুখ কালো করে বলল, আপনি মিথ্যা বলছেন আমি জানি। বেশি জানা ভালো না। আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান তাহলেই আমি বিশ্বাস করব। ইফাজ ভাবল কথা বাড়ানোর চেয়ে একটা ছবি দেখিয়ে দেই। ফোনের গ্যালারিতে শুধু মধুর ছবি। কিন্তু ইফাজ কি মনে করে যেন মধুর ছবি দেখালো না। নিহার সাথে কয়েকটা পিক আছে ওগুলোই আরিয়াকে দেখালো। আরিয়া পিকগুলো দেখে অনেক আপসেট হয়ে গেছে। এটা ওর মুখ দেখেই বোঝা যায়। আরিয়া ইফাজের ফোনটা ওকে ফিরিয়ে দিয়ে নিঃশব্দে চলে গেল। ইফাজও উল্টো দিকে হাঁটা ধরল। ড্যাশ। 1 সপ্তাহ পরের কথা। আজ ইফাজ অনেক চেষ্টা করেছিল ইয়াদকে সব বলতে কিন্তু ভেতর থেকে কিছু একটা ওর গলা চেপে ধরেছিল তাই আর বলতে পারল না। কিন্তু এখন কষ্ট হচ্ছে খুব। তাই নিহাকে ফোন দিল। নিহা ফোন রিসিভ করতে ইফাজ বলল, একটু নদীর পার আসতে পারবে? এখন? এখন তো সন্ধ্যা। আর আমার। ইফাজ আর কিছু বলল না শুনল না খট করে ফোনটা কেটে দিল। নিহা কয়েকবার ফোন দিলেও ধরল না। ফোনে যখন কথা বলছিল তখন মনে হয়েছিল ইফাজ কাঁদছিল। কি হয়েছে ওর? যতক্ষণ না জানা যাবে ততক্ষণ নিহার শান্তি লাগবে না। অগত্যা কাজিনদের সাহায্যে বিয়ের আসর ছেড়ে পালাতে হলো। নিহা যখন নদীর পাড়ে পৌঁছালো ইফাজ তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। নিহা হাঁপাতে হাঁপাতে এসে বলল, কি হয়েছে তোমার? ইফাজ নিহার দিকে তাকিয়ে চমকে গেল। আজ যে নিহার বিয়ে ছিল বেমালুম ভুলে গিয়েছিল। ও কি বিয়ে আসর ছেড়ে চলে আসলো নাকি? অবশ্য ও জামে এমন করলেও অস্বাভাবিক হওয়ার কিছু নেই। ইফাজ শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করল, নিহা তুমি কি বিয়ের আসর ছেড়ে এসেছো? হ্যাঁ, কবুল না বলে এসেছি। কি বলছো তুমি? মাথা খারাপ তোমার? বিয়ের আসর ছেড়ে কেন আসতে গেলে? তুমি ডাকলে আমি সবকিছু ছেড়ে আসতে পারবো। হেয়ালি করার সময় না এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এই বলে ইফাজ নিহার হাত ধরে নিয়ে যেতে নিলেই নিহা দাঁড়িয়ে পড়ল। ইফাজ ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকল। নিহা আকুতি ভরা কণ্ঠে বলল, রেখে দাও না আমাকে। ইফাজ থমকে গেল। কি সরল আকুতি ভরা কণ্ঠ! এত ভালোবাসা বোধহয় এ জীবনে কেউ দিতে পারবে না। নিজের ভালোবাসার পূর্ণতা না পেলেও কারো ভালোবাসার পূর্ণতা দিতে পারলে ক্ষতি কি? এক মুহূর্ত কিছু একটা ভেবে ইফাজ বলল, সত্যি। একবার রেখে দিলে আর যেতে পারবে না। কবুল বলে শিকল পরিয়ে দাও যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকতে পারি। ইফাজ আর কথা বাড়ালো না। জেলা সদরে চলে গেল। ওখানেই কাজী অফিস। নিহা কাজী অফিস আসার সময়টুকু ইফাজের দিকে তাকিয়েছিল। সময়টা জনঘরের মধ্যে দিয়ে কাটছে। আসলেই কি এই মানুষটার সাথে ওর বিয়ে হচ্ছে? নাকি এটা স্বপ্ন? নিহা ইতিমধ্যে 10 বার নিজের হাতে চিমটি কেটে পরীক্ষা করেছে এটা সত্যি কিনা। যখন সাইন করে কবুল বলল তখন নিহা মাথা ঘুরে পড়ে যেতে নিলেই ইফাজ ধরে ফেলল। তারপর বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? না, মনে হচ্ছে স্বপ্ন। এত খুশিতে আমার হার্ট অ্যাটাক চলে আসছে। ইফাজ নিহার কথায় হাসল। কাজী অফিস থেকে বেরিয়ে নিহাকে বলল, এখন কি করবে? চলো কোথাও গিয়ে বসি। ইফাজ আর নিহা আবার নদীর পাড়ে এলো। নীরবতা ভেঙে নিহা বলল, তুমি যাকে ভালোবাসো সে কোথায়?